দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 কর্মদিবসে আমরা কথা বলি এই অনুষ্ঠানে রাত 11টায়, যেটি সরাসরি সম্প্রচারিত হয়। দিনের উল্লেখযোগ্য ঘটনা, রাজনীতির গতিপথ এবং অন্যান্য আলোচিত বিষয় নিয়ে আমরা কথা বলি। আজ আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, রাজনীতি বন্ধেই সমাধান। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর রিপন, স্বাগত আপনাকে। আছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, তিনি নিরাপত্তা বিশ্লেষণ সহ নানা বিষয়ে কাজ করেন। জেনারেল আকন্দ, আপনাকেও স্বাগত। আছেন ব্যারিস্টার মিতি সানজানা, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। এবং আমার সঙ্গে আরও আছেন, আমাদের অন্য স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদ বিন রনি। আসাদ বিন রনি, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আপনাকেও স্বাগত। রনি, আমরা আপনাকে দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। একটা মনে হচ্ছে যে পরিস্থিতি একটা অস্থিরতার দিকে যাচ্ছে। বাংলাদেশের 3টি বড় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক একজন ছাত্রনেতাকে 8 তারিখে পিটিয়ে হত্যা করা হলো, ছাত্রলীগের নেতা তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই সংগঠনের একজনকে গতকালকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি তিনি করেন না, একজন যুবক চোর সন্দেহে তাকে একটি হলের ভিতরে, দুপক্ষের সংঘর্ষ নাই, কোনো কিছু নাই, তোফাজ্জল, তাকে পিটিয়ে মেরে ফেলা হলো, পরে মারা গেলে এমনকি তার পরিবারের কাছে চাঁদা দাবি করা হলো। এই ঘটনাগুলো যখন ঘটছে, এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা, ঠিক সেই সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একটা সিদ্ধান্ত পেলাম। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দলীয় রাজনীতি, সেটি শিক্ষক, শিক্ষার্থীদের, কর্মচারীদের, সিবিএ, সেটি বন্ধ করা হলো। ফলে আপনারা একটা বিশাল কাজ করেছেন, একটা বিশাল গণ অভ্যুত্থান আন্দোলন করে 5 আগস্টের পট পরিবর্তনের পরে যে একটা নতুন মানবিক এবং বৈষম্যমুক্ত সাম্যের বাংলাদেশের দিকে যাত্রা পথে, এবং সেই বাংলাদেশের বেশিরভাগ জায়গায় এখন আপনাদেরই নিয়ন্ত্রণে, ছাত্র জনতা এখনো মাঠে রয়েছে, প্রফেসর ইউনূস যেমনটা আহ্বান জানিয়েছেন। সেখানে এ ধরনের ঘটনা কেন ঘটছে এবং এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। আসলে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না, এবং অলরেডি আমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা অলরেডি তাদের অবস্থান পরিষ্কার করেছে। কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন গোষ্ঠী বর্তমানে এই ছাত্র আন্দোলনের নেতৃত্বকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্ন চক্রান্ত করেই যাচ্ছে। এবং আজকে যেটা গতকালকে যে ঘটনা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের নামে, এটা কখনোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে না। কারণ আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন কেন জনগণ সে হাতে তুলে নেবে? সে যদি অপরাধী হয়ে থাকে, আদালত আছে, আইন আছে, পুলিশ আছে, তারা এটার বিচার করবে। আপনি দেখেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলার সাথে এই নিরাপদ লোকটাকে নির্মমভাবে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের 3 জনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আপনাকে আপলোড দিচ্ছি, 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 8 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আপনাদের একজন সমন্বয়ককে অব্যাহতি দেওয়া হয়েছে। সেগুলো নিঃসন্দেহে অন্তত বিচারের খানিকটা আশা দেখাচ্ছে। কিন্তু আপনারা যে ব্যাখ্যাটি দিচ্ছেন যে আপনাদেরকে বিতর্কিত করতে এটা করা হচ্ছে, আবু বকর সহ এরকম অসংখ্য নির্যাতিত, মৃত বা নিহত সাধারণ ছাত্রের কথা আমি এখন স্মরণ করে বলতে পারি। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যখন সেই কাজটি করেছে, আমরা যখন প্রশ্ন করেছি তখন একই রকম উত্তর পেয়েছি। ফলে এই যে অন্যের ঘাড়ে অন্য কাউকে দোষ চাপানো বা সে বিশেষ কোনো দলের হয়ে ষড়যন্ত্র তত্ত্ব, সেই দিনটা পাল্টাবে না? দেখুন, এখানে কিন্তু আমাদের অবস্থান কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। আমরা যদি এই ধরনের মব জাস্টিসকে সমর্থন করতাম তাহলে কিন্তু আমরা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা সংযুক্ত ছিল তাদের কিন্তু আমরা অব্যাহতি দিতাম না। আমরা কিন্তু যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের কিন্তু সহযোগিতা করতাম না। বিগত দিনগুলোতে দেখা গিয়েছে, আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী ধর্ষণ করেছিল, সেখানে কিন্তু ছাত্রলীগের নেতারা সেই ধর্ষকদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করেছিল। আমরা কিন্তু এই জায়গায় স্ট্রিক্ট, কারণ আমরা কোনো অন্যায়কেই কখনো সমর্থন করতে পারি না। এবং বিভিন্ন সময়ে এই সরকারের আমলে শুরু থেকেই বিভিন্নভাবে আনস্টেবল করার জন্য, দেখুন আনসার বাহিনী থেকে শুরু করে
বিভিন্ন অপচেষ্টা হয়েছে, কিন্তু এখানে দেখবেন যে আপনার গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফএস হলে যে হামলাটা হয়েছে, সেই হলে কিন্তু আমাদের একজন সমন্বয়ক থাকতো, আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক সেই হলের আবাসিক শিক্ষার্থী, কিন্তু সে সেই হলে ওই হামলার সময় অবস্থান করেনি, সে হলে অবস্থান করেনি, কিন্তু তাকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে তার নাম ইনিয়ে বিনিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমি আপনার পয়েন্টে পেয়েছি। আমি ডক্টর আসাদুজ্জামান রিপন, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এ ধরনের ঘটনা নিয়ে আমি জানি আপনারা যারা সিনিয়র পলিটিশিয়ান, দীর্ঘদিন ছাত্র থেকে মানে মূলধারার রাজনীতিতে এসছেন, আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যদি দেখি যে হাউস টিউটররা ছিলেন কেউ কেউ সেখানে, তারা চেষ্টা করেছেন প্রক্রিয়াল টিমের গাড়িতে করে সেই যুবকটিকে পিটানোর পরে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। শাহবাগ থানা তাকে যখন ঢাকা মেডিকেলে পাঠিয়েছে তারপরে সে মারা গেছে, এবং এর মাঝখানে তার 5 জন অন্তত, যেটি প্রক্রিয়াল টিমের এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায়, তার অভিভাবকদেরকে ফোন করে 5 লাখ টাকা দাবি করেছে। এই দুঃসাহস এখনো কারা পায় এবং এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে কিনা, বিশেষ করে প্রক্রিয়াল টিম? ধন্যবাদ আপনাকে। আপনি অনেক বড় ল্যান্ডস্কেপ অনেকগুলো কথা বলেছেন। প্রথমত আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেছেন, তাদের একজন প্রতিনিধি এখানে আছেন, তিনি যুক্ত হয়েছেন, তিনিও কথা বলেছেন। আমরা যখন 80s যখন আমরা ছাত্র আন্দোলন করি, যখন আমরা ছাত্ররা মানে আমাদের ছাত্র সংগঠনগুলো, বিভিন্ন সংগঠনগুলো যখন আমরা কাজ করি, আমাদের প্রত্যেক কিন্তু একটা পার্টিকুলার নীতি, আদর্শ, লক্ষ্য, কর্মসূচি থাকে। মানে একেবারে একটা মানে আইডিয়াল বেসড অর্গানাইজেশন, সেটা বাম হোক, ডান হোক, মধ্যপন্থ হোক, হোয়াট এভার থাকে। এইবার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটার সাথে কিন্তু আপনি অতীতের ছাত্র আন্দোলনের ক্যারেক্টারিস্টিকের সাথে মিল পাবেন না, দুটো কারণে মিল পাবেন না। যেমন আমরা যখন এরশাদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করি, তখন আমাদের সাথে ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছিল, আমাদের সাথে সিপিবির অর্গানাইজেশন ছিল, বাম ডান সব ছিল। বাট প্রত্যেক কিন্তু তাদের নিজস্ব একটা রাজনীতি এবং কমন গ্রাউন্ড ছিল, আমাদের কমন, অফকোর্স কমন গ্রাউন্ড ছিল। কমন গ্রাউন্ড হচ্ছে আপনার ডেমোক্রেসি রেস্টোর করা, স্বৈরাচারের পতন ঘটানো এবং একটা জবাবদিহিমূলক মানে সরকার, গণতান্ত্রিক ব্যবস্থা করা, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রে রাষ্ট্রকে নিয়ে আসা। এবার যারা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি আপনি খুব প্রাথমিক পর্যায়ে দেখেন, বেসিক্যালি দে ফট ফর কোটা, দে ফট ফর এ জব, চাকরির জন্য। বেসিক্যালি যে চাকরিতে যাতে তারা বৈষম্যের শিকার না হন, নানাবিধ কোটার নামে নানাবিধ মানে যেভাবে মানে তাদের মেধাবীরা বঞ্চিত হচ্ছিল, এটা নিয়ে বেসিক্যালি ফাইটটা ছিল। কিন্তু মনে রাখতে হবে যে এই যে সরকারটি পতিত যে স্বৈরাচার ছিল, তাকে হটানোর জন্য কিন্তু বাংলাদেশে গত 15-16 বছর ধরে একটা আন্দোলন বিরাজ ছিল। সেখানে এই আন্দোলন করতে যে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে, অন্তত 14 থেকে তো ছিলই, 11 বছর প্রচুর অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন। আমার ছাত্র সংঘ, আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম 80s, তখন আমার ছাত্র সংগঠনের একজন কর্মী পরবর্তীতে আপনার ছাত্র দলের সেক্রেটারি হয়েছিল, ইলিয়াস আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছিল পরবর্তীতে। সেটা স্টিল এখন পর্যন্ত আপনার মানে গুম হয়ে আছে, খোঁজই আমরা যাই না। এরকম অসংখ্য আমাদের ঢাকা সিটির আমাদের জনপ্রতিনিধি চৌধুরী আলম থেকে শুরু করে অনেকেই। তো এই যে মানে গুমের শিকার তো হলো, নির্যাতন শিকার হলো, মামলার শিকার হলো, ইভেন ইনক্লুডিং ফরাদ মাজারের মতো যারা একবার গুম ঘর থেকে যারা আসছে, পরে কিন্তু আর তারা মুখ খোলেনি। দেখবেন আপনি ফরাদ মাজার সাহেব কিন্তু আর শেখ হাসিনার পতন আগ পর্যন্ত আর কোনো কথাই বলতে পারেন নাই। তো এইগুলো তো সবই তো ফাউন্ডেশন ফর আপনার ক্রিয়েশন অফ এ মুভমেন্ট, একটা আন্দোলন সৃষ্টির জন্য। যে আমরা এখন টকশো করছি, অনেকগুলো আয়োজনের মধ্যে দিয়ে তো আপনি আলোচনা করছেন, হঠাৎ করে তো স্টেজটা রেডি ছিল। এক্স্যাক্টলি। তো এটা ইট ইজ নট এ ম্যাটার অফ 36 days। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সরকারি এজেন্ট ছিল। এটা বিভিন্ন সময় এজেন্ট প্রভোকেটিয়ার্স বলতাম আমরা আমাদের সময় আপনার জেনারেল এরশাদের লোকেরা ডিজিএফ অ্যাট দ্যাট টাইম, তখনও কিন্তু আপনার এরকম এজেন্ট ঢুকিয়ে দিত আন্দোলন ফয়েল করার জন্য, আমাদের ইমেজ করার জন্য, ম্লান করার জন্য করতো তারা। আমি এটা মানে অবশ্যই বলতে চাই যে আজকে মানে এফএইচ হলে যে ঘটনাটি ঘটলো, ঢাকা বিশ্ব যে ঘটনা ঘটেছে, এগুলো বেসিক্যালি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কেউ কেউ পথ পেয়েছে, এটা তো কোনো একটা হোমোজেনিসিটি নাই অর্গানাইজেশন, হ্যাঁ। তো এর মধ্যে থেকে আপনার ছাত্রলীগের লোকজন এটার মধ্যে ঢুকে পড়েছে। যে ছেলেটি এইটার জন্য দায়ী মেইনলি কি সামিয়া, কি জন্য একটা নাম না, আমি ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক লাইক দ্যাট, এরকম কিছু একটা।
তো সে পরবর্তীতে মানে অল অন এ সাডেন এই আন্দোলনের মধ্যে ঢুকে একটা সমন্বয়ক সে হয়ে গিয়েছে। রিজাইন করেছিল সে ছাত্রলীগ থেকে। সেটা তো করতে হবে, দ্যাট ইজ দ্য ডিজাইন অফ দ্য গভর্নমেন্ট। আপনার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাজই তো তাই, যে আপনাকে ওখান থেকে বিযুক্ত করানো হবে, তারপর আপনাকে প্রো পিপুল সাজানো হবে, করে তারপরে আপনাকে এজেন্ট কেন হয়, এজেন্ট হওয়ার জন্য তাকে আপনার ক্রেডিবিলিটি বাড়াতে হবে না। এটা পরিকল্পিত। ও ইয়েস, আই মাস্ট সে যে টোটাল এই যে আমাদের মানে এই যে গভর্নমেন্টটা আসলো, এটা তো জনগণ, ছাত্র সমাজের, নাগরিক সমাজের আন্দোলন। এই আন্দোলনে তো আমাদের মায়েরা অংশ নিয়েছে, শুধু ছাত্র তো না, শ্রমিক শ্রেণী, সমস্ত মেহনতি মানুষ সবাই, এমন ইনক্লুডিং আমাদের সশস্ত্র বাহিনী। আমি একটা কথা বলতে চাই, 1975-এ যখন 7 নভেম্বর, যখন আপনার 7ই নভেম্বর সিপাহী জনতা অভ্যুত্থান হলো, আমরা সেখানে দেখেছি যে মানুষ, ছাত্র সমাজ, সাধারণ মানুষ ট্যাঙ্কের উপর উঠে যাচ্ছে, সেনাবাহিনীর সাথে কোলাকুলি করছে, করমর্দন করছে, একটা মহামিলন ছিল, মানে যেটা আমরা সিপাহী জনতার অভ্যুত্থান বল, জনতা বলতে সেই জনতার মধ্যে সমস্ত ক্যাটেগরি। ইভেন এইবারও আমরা 2024 সালে কিন্তু আমরা একটা সিমিলার মহামিলন দেখলাম, ছাত্র, শ্রমিক, মানে নারী সবাই ছিল, এমনকি শিশুরাও, স্কুল বয়েজ, গার্লস, তারাও ছিল। এখন এখানে দেখবেন আপনি, এবার দেখেছেন যে এখানেও কিন্তু ট্যাঙ্কের উপর সাধারণ জনগণ উঠেছে, সেনাবাহিনীর সদস্যদের সাথে মানে কোলাকুলি করেছে, মানে হ্যান্ডশেক করেছে, এবং সেনাবাহিনীর সদস্যরা ছাত্রদের বিরুদ্ধে গুলি ছড়েনি। 90-তে কিন্তু জেনারেল নুরুদ্দিন যখন চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, তখন কিন্তু ছাত্র সমাজের বিরুদ্ধে তারাও দাঁড়ায়নি। তো ফলে আমি দীর্ঘদিন যদি আমি আন্দোলনের প্যাটার্ন এবং রোল অফ আর্মি, এটাকে মানে অনেকে আমরা শুধু ছাত্র জনতার আন্দোলন বলি বটে, কিন্তু এটার পেছনে খুব নিঃসন্দেহে আমাদের সশস্ত্র বাহিনী, দে হ্যাড এ গ্রেট রোল। সেটা আপনার 90-তে বলেন, 75-এ বলেন, 2024-এ বলেন, সবসময় ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি হলে প্রায় সন্ধ্যার সময় মৃত্যুর দায় এড়াতে পারে? এটা পারে না। এটা একটা কারণ হচ্ছে যে স্বৈরাচারের যে আপনার পতিত যে মানে প্রেতাত্মাগুলো আছে, যে এই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত এই যে আপনার মানে আওয়ামী লীগ করা টিচার, প্রক্টর কারো হতো, প্রক্টরদের মধ্যে অনেকের তো ল্যাঙ্গুয়েজ ছিল মাস্তানের মতো, আমি তো দেখেছি। এই লোকগুলো তো দায়িত্ব পালন করতে পারে না। এখানে ডক্টর রিপন, জেনারেল আকন্দ, আপনার কাছে খুব সরাসরি একটা প্রশ্ন। এই ধরনের অস্থিরতার ঘটনাগুলো যখন ঘটছে, তার অন্তত 3 দিন আগে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, মানে শহরের বাইরে সব জায়গায় আছে, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীকে দেওয়ার আসলে কি অর্থ? তার মানে কি সিভিল প্রশাসন কাজ করতে পারছে না? অনেক ধন্যবাদ। আমি জাস্ট বক্তব্য শুরু করার আগে আমি একটু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করছি, এবং ছাত্র জনতা সকলকে সশস্ত্র সালাম জানাচ্ছি। আমরা আপনাদের কারণে এই দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি। আমরা ম্যানেজমেন্টে পড়াই, আমি নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াই, যে রেসপন্সিবিলিটি উইথাউট অথরিটি ইজ ভেরি ডেঞ্জারাস। কাজ দিব, দায়িত্ব দিব, ক্ষমতা দিব না, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত বিলম্বিত হবে, দক্ষতা কমে যাবে, এবং সেই কারণে আমি মনে করি এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা খুবই যথাযথ ছিল। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি ইউএসএতে একটা ডেপুটেশনে ছিলাম আমার ফ্যামিলি সহ। তো আমার ওয়াইফ যাওয়ার পরে মেসিজ একটা দোকান আছে, ওখানে বাজার করতে গেল, এবং সে 6 জোড়া কানের দুল কিনে নিয়ে আসলো। বাসায় এসে দেখে যে একটা প্যাকেটে কানের দুল নাই, বাকি 5টা আছে। খুব মন খারাপ করলো। আমি বললাম, ঠিক আছে, নেক্সট টাইম গেলে তুমি রিসিট দেখাও। তো আমি জানতাম যে গেলে বলবে যে আপনি নেওয়ার সময় দেখে নেন নাই কেন। 1 মাস পরে যখন গেলাম, আই ফর গট, পুরুষ মানুষ মনে এসব থাকে না, আমার ওয়াইফ রিসিটটা নিয়ে গেছে, এবং ওই সেলস পার্সন, অন্য সেলস পার্সন, মানে তো শত শত বলার সাথে সাথে সে বললো, তুমি যে কানের দুলটা মনে করেছো নিয়েছিল, ওটা নিয়ে আসো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এবং এটা আমার ওয়াইফকে দিয়ে দিল। আমি তখন জিজ্ঞেস করলাম যে তোমাদের কী পলিসি? বললো যে আমরা $50 নিচে কোনো ক্লেম থাকলে আমরা দিয়ে দিতে পারি, $500 হলে আমাদের এই ব্রাঞ্চ ম্যানেজার, আর $500 বেশি হলে কর্পোরেট অফিসে ইমেল 72 আওয়ার্স। এবং আমার ওয়াইফ নেক্সট 3 ইয়ার্স যে আমেরিকাতে ছিলাম, মিনিমাম $10,000 বাজার করেছে মেসিসে। ও মেসি ছাড়া কোথাও যেত না। এই যে $16 একটা ইনভেস্টমেন্ট আমার ওয়াইফের উপর করলো, এই যে এই মেয়েটাকে সেলস পার্সনকে যে ক্ষমতায়ন করা হলো, এই কারণে মেসির ব্যবসাটা কতটুকু চলে গেল। তো এই জন্য আমি মনে করি যে ক্ষমতাটা খুব প্রয়োজন, এবং আমাদের এই ম্যাজিস্ট্রেট ক্ষমতা কারা বাস্তবায়ন করবে? লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন, এবং আই টেল ইউ, দে আর দি জেম অফ দিস নেশন। আমাদের সশস্ত্র বাহিনীর জেনারেল জিয়াউল আহসান এবং আরও যে 2-4 জনের কথা শোনা যায়, খুবই হাতে গোনা, আমরা জানি ঠিক তারা কারা। 99.99% সশস্ত্র বাহিনীর অত্যন্ত সৎ, দেশপ্রেমিক, এবং এদেরকে দিয়ে কোনো অন্যায় হতে পারে না। বাট
আমি যেরকম 34 বছর চাকরি করে আমি আমার জীবনে কখনো আমার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে কোনো অন্যায় করতে বলে নাই, আনলফুল কমান্ড দেয় নাই। আমি আমার 34 ইয়ার্স অফ সার্ভিসে আমি কখনো আমার অধীনস্থ কাউকে আমি অন্যায় করতে বলি না। এই গর্ব নিয়ে আমি রিটায়ার করেছি এবং ম্যাক্সিমামের ক্ষেত্রেই একই হবে। এবং এই যে ভাই যেটা বললো, আমি জেনারেল নুরুদ্দিন খানের এডিসি ছিলাম, আই ওয়াজ এ ইয়াং হ্যান্ডসাম ক্যাপ্টেন দ্যাট টাইম। উনি ডেমোক্রেসি তো সেনাবাহিনীতে থাকার কথা না, কমান্ডার বলবে যুদ্ধ করো, আমরা আক্রমণ করব, নোয়িং দ্যাট অনেকেই আমরা জীবন নিয়ে ফেরত আসতে পারবো না, তারপরেও অর্ডার ইজ অর্ডার। বাট স্টিল সেনাবাহিনীতে কিন্তু ডেমোক্রেসি আছে। জেনারেল নুরুদ্দিন যখন দেখলেন যে সেনাবাহিনীর কর্মকর্তারা জেনারেল এরশাদকে সাপোর্ট করতে চাচ্ছে না, হি হ্যাজ উইথড্রন সাপোর্ট ফ্রম জেনারেল এরশাদ অ্যান্ড হি ফেল। জেনারেল ওয়াকার যখন 4 তারিখে দেখলেন যে ইয়াং অফিসাররা তারা ফায়ার করতে চাচ্ছে না, আমি শুনেছি ইয়াং অফিসাররা বলেছে আমি কাকে ফায়ার করবো, আমার ভাই তো ওই লাইনে দাঁড়ানো, হাউ ক্যান আই ওপেন ফায়ার। এবং জেনারেল ওয়াকার ওনার দুইটা খুবই ভালো দিক, আমি মনে করি হি ইজ দি বেস্ট সেনাপ্রধান বর্তমান পরিস্থিতিতে। হি ইজ ভেরি কুল মাইন্ডেড এবং আমরা সবাই জানি উনি ওই রিজিমের আত্মীয়, বাট স্টিল উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আমাদের দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পেছনে ওনার এই সিদ্ধান্তটা একটা বিশাল রোল প্লে করেছে। এবং যখন উনি দেখলেন যে অফিসাররা চাচ্ছে না, এবং হি ডিসাইডেড দ্যাট উইল উইথড্র সাপোর্ট ফ্রম দি আর্ম ফোর্সেস। এখন এই ম্যাজিস্ট্রেসিটাকে এখন দেওয়া উচিত ছিল না কিছুদিন আগে দেওয়া উচিত ছিল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যুদ্ধশাস্ত্রে জানি যে যখন আক্রমণ করতে হবে 5 মিনিট আগে করলেও আমি ব্যর্থ হব, 5 মিনিট পরে করলেও ব্যর্থ হব। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানিজরা যুদ্ধ করছিল জেনারেল মাতসুসুকির আন্ডারে, মুতাগুচির আন্ডারে, আক্রমণ করে ইম্ফাল একটা জায়গা তারা দখল করে নিল, জেনারেল স্লেমের ফোর্স, অ্যালাইড ফোর্স। এবং ইম্ফাল থেকে তারা কোহিমা একটা জায়গা আছে খুবই গুরুত্বপূর্ণ ছিল অ্যালাইড ফোর্সের জন্য, যেখান থেকে চায়নাতে রসদ পাঠানো হতো। এবং কোহিমার 50 কিলোমিটার দূরে থাকা অবস্থায় সন্ধ্যা হয়ে গেল এবং জাপানিজরা সিদ্ধান্ত নিল যে আমরা আজকে বিশ্রাম করি, কালকে সকালে আক্রমণ করব। এবং সারা রাত ধরে জেনারেল স্লিম কোহিমা রিএনফোর্স করে শত শত হাজার হাজার সৈনিক পাঠিয়ে, এবং আলটিমেটলি আবার জাপানিজরা হেরে গেল। ওই দিন যদি কোহিমা, আমি একটু বলি, কোহিমা যদি দখল হয়ে যেত তাহলে কিন্তু স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হতেন সুভাষ বসু, নট জওহরলাল নেহরু। ইতিহাস বলতে যেত। তো টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার সরাসরি প্রশ্ন হচ্ছে, এই সেনাবাহিনী মাঠে থাকার পরেও এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সেইটা জনমনে বাড়তি আতঙ্ক বাড়াচ্ছে কিনা? জি, আমি মাত্র তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেল, আমি সেনাবাহিনী যারা ডিপ্লয়েড আছে তাদের জন্য 6টা আমার রেকমেন্ডেশন। একটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ইম্পার্শিয়াল। ধর্ম, গোত্র, বর্ণ, দল ইম্পার্শিয়াল করতে হবে। ইউ হ্যাভ টু বি হিউম্যানলি কাজ করতে হবে, মানবিক থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে, এবং বেশি দিন ডিপ্লয় করা যাবে না। সেনাবাহিনী জনগণের সাথে বেশি দিন থাকা উচিত না। দের মাস্ট বি এ গ্যাপ। আমরা জনগণের অংশ, বাট একটা ইম্প্যাক্ট থাকতে হবে। আমরা শেষ ভরসা, লিমিটেড পিরিয়ড এবং লিমিটেড এজেন্ডা নিয়ে নামতে হবে। 1/11 আমাদের একটা বড় ভুল ছিল, আমরা অনেক বড় এজেন্ডা নিয়ে নিয়েছি। আমাদের এখন একমাত্র একটা আইন শৃঙ্খলা ফেরত আনা এবং ইলেকশনের জন্য পরিবেশ সৃষ্টি করা। আরেকটা জিনিস, কাউন্টার ইন্টেলিজেন্স, সেনাবাহিনী যাতে কোনো অপরাধের সম্পৃক্ত না হয়। এবং ওই সময় মনে আছে যে যৌথ বাহিনীর নামে পুলিশ বিভিন্ন অপারেশন করে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছিল। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ব্যারিস্টার মেথি সানজানা, আপনি নিশ্চয়ই সবাইকে শুনছিলেন। এই ঘটনাগুলোর একটা মানে আমরা বলি যে প্রচলিত আইনের উপরে কি নানা কারণে মানুষের বিশ্বাস দীর্ঘদিনের নানা অনাচারের কারণে উঠে গেল? না হলে ধরেন যদি বিশ্ববিদ্যালয়ের হলে উনি যদি চুরি করতে যান, ধরেন বিশ্ববিদ্যালয় হলে কি বা থাকে, ধরেন কয়েকটা ল্যাপটপও যদি চুর করেন, তাকে মেরে ফেলার মতো করে কেন মারতে হলো? এই মনস্তত্ত্বটা নিয়ে আপনারা কখনো কাজ করেছেন কিনা? মানে এটাই আসলে চিন্তা করতে পারি না, আনবিলিভেবল একটা, যে একজন জীবিত মানুষকে মারতে 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 তাকে মেরে ফেলা। তিনি যেই দল, মত, ধর্ম, গোত্র, মানে যেই দলেরই তিনি হোক না কেন, বাংলাদেশের একজন নাগরিক এবং একটি জীবন্ত মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলা। তো যে প্রশ্নটি আপনি করছিলেন যে এই লিচিং মব যেটাকে আমরা বলছি, বা মব ভায়োলেন্স আমি বলতে চাই, রাদার দেন মব জাস্টিস। এক্স্যাক্টলি। এই মব ভায়োলেন্সটা আসলে কখন হয় আপনি জানেন, যে যখন আপনি যেটি বলছেন যে একটা দেশে অত্যাচার, অনাচার এবং বিচারহীনতার যে সংস্কৃতি, সেটি যখন ক্রমশ এত বেড়ে যায় এবং সমগ্র বিচার ব্যবস্থার উপরে মানুষ যখন সম্পূর্ণভাবে আস্থা হারিয়ে ফেলে, তখন আসলে তাদের ভিতরে এই অনাস্থার থেকে সেই কনটেক্সটেই কিন্তু এই মব ভায়োলেন্সের আসলে তৈরি হয়। আমরা দেখেছি যে এখন থেকে আরও 100 বছরেরও বেশি সময় আগে আমেরিকার যেটাকে বলা হয় আপনার ওয়াইল্ড ওয়েস্ট, হ্যাঁ, তো সেখানে আপনার মানুষজন, সেখানে কোনো ধরনের কোনো ললেসনেস একটা ক্রিয়েট হয় সিভিল ওয়ারের পরে। তো সেই জিনিসটি যে একটা মানুষকে সন্দেহের বশে আপনি তাকে ঝুলিয়ে দিচ্ছেন,
তাকে গুলি করে মেরে ফেলছেন। সেই কনটেক্সটই হয় একটা অত্যাচার, অনাচার এবং অসহিষ্ণু একটি সমাজ আমরা যখন বলি, সমাজের মানুষ যখন অসহিষ্ণু হয়ে পড়ে, সেরকম একটি কনটেক্সটে তৈরি হয়। এবং আপনি দেখুন যে এমন একটা বিষয় যে সেখানে দেখা গেছে যে হয়তো আমি মাঝের মধ্যে আমি দেখি যে একজন লোক রাস্তায় প্রতিবাদ করছে একটা গুণ বা খুনের প্রতিবাদে, তার পাশে যে কিন্তু আমি দাঁড়াচ্ছি না, তার পাশে হয়তো 5 জন 10 জন মিলে তারা একটি প্রতিবাদ করছে। সেখানে যদি আমরা সমগ্র বাংলাদেশের মানুষ এবং যারা আসলে প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক, প্রত্যেকটি হত্যা আনঅ্যাকসেপ্টেবল, কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, কিন্তু আমরা সবসময় যে গোত্র বর্ণ এইভাবে করে আমরা আসলে বিচার করি যে আচ্ছা অমুকে করেছে আমি তো আর সে না, মারা যাচ্ছে ছাত্র মারা যাচ্ছে আমি ছাত্র না, নিরাপদ, আমি নিরাপদ, বা অমুক ধর্মের মানুষ মারা যাচ্ছে আমি নিরাপদ, অমুক দলের মানুষ মারা যাচ্ছে আমি নিরাপদ, কারণ আমি তো ওই দলটি করছি না। কিন্তু এই করতে করতে কিন্তু সেই আজটি এসে যখন আমার দরজা পর্যন্ত এসে গড়ায়, তখন আমি যে সেই প্রতিবাদটি করি। তো এরকম একটি অবস্থানে ওই যে যেটি বলছিলাম যে প্রতিবাদ আমরা যদি প্রথম থেকেই করতাম বা মানুষের পাশে রাখতাম, যে যখন অনাচার অবিচার হচ্ছে একটা, আমি দেখতে পাচ্ছি যে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হচ্ছে, বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন যদি আসলে সকলে মিলে সে আওয়াজটি তোলা হয়, তাহলে তখন হয়তো কিন্তু এই ধরনের কনটেক্সট পরিস্থিতি কিন্তু ব্যারিস্টার মিতি এরকম জায়গায় ধরেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী সবার দলীয় রাজনীতি বন্ধ করা হলো, রিপন ভাই আপনি নিশ্চয়ই জানেন। আবার একই সিন্ডিকেটে ডাকসু নির্বাচন দেওয়ার বিষয়েও তারা নীতিগতভাবে একমত হয়েছেন। ফলে এটির আসলে বার্তাটা কি, সেটি আমাদের যে সমন্বয়ক বন্ধু আছেন তার কাছে শুনবো, আসাদ বিন রনির কাছে। আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক আসাদ বিন রনি আছেন আমাদের সঙ্গে। রনি, যদি শুনতে পান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ হবে সবার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের, আবার ডাকসু নির্বাচনেরও একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। তাহলে কি শুধু যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলীয় রাজনীতি করে না, রিপন ভাইয়ের দল জাতীয়তাবাদী ছাত্র দল সেটি বিএনপির ছাত্র সংগঠন অথবা ছাত্র ইউনিয়ন সিপিবির ছাত্র সংগঠন অথবা পালিয়ে গেছে যে সংগঠনটি ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ফলে তারা রাজনীতি করতে পারবে না কিন্তু আপনারা রাজনীতি করতে পারবেন, এইটা কি মানে বিষয়টা কেমন দেখায় আর কি? দেখুন, প্রথমত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন না, এবং আমরা কিন্তু ক্যাম্পাসে এই বৈষম্যবিরোধী ছাত্রতার অভ্যুত্থানের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এরকম কোনো আমরা কিন্তু প্রোগ্রামও করি না যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দিয়ে আমরা এখানে একটা রাজনীতি প্রতিষ্ঠা করব, এরকম কিন্তু আমাদের কোনো চিন্তা এবং অবকাশ নেই। সেই জায়গা থেকে আমরা চাই ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে দলীয় ছাত্র রাজনীতির নামে একটা ক্যাডার বাহিনী পালন করা হয়, এবং এই ক্যাডার বাহিনী বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়ে এবং ক্যাম্পাসের সাধারণ ছাত্রদের এই অপরাধে জড়িত হতে তারা বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে, গেস্ট রুম থেকে শুরু করে ছাত্র নির্যাতন, চাঁদাবাজি, এগুলো দেখবেন বিভিন্ন লেজুর ভিত্তি করা ছাত্র সংগঠনগুলোই করে আসছে দীর্ঘদিনে। সেই জায়গা থেকে আমরা কিন্তু চাই যে একটা সুষ্ঠু শিক্ষার পরিবেশ, জাতি গঠনের পরিবেশ এবং নেতৃত্ব গঠনের পরিবেশ ক্যাম্পাসগুলোতে ফিরে আসুক। আপনি দেখবেন যে 90-এর পর থেকে যখন ক্যাম্পাসগুলোতে এই রকমের ছাত্র সংসদকে বন্ধ করে দেওয়া হলো এবং ক্যাম্পাসগুলোতে একটা দলীয় রাজনীতি, ছাত্র সংগঠনের রাজনীতির চর্চা শুরু হলো, তখনের পর থেকে কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এবং বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব সংকট দেখবেন। 90-এর পরবর্তী কিন্তু খুব বেশি ছাত্রনেতা বাংলাদেশে খুব জাতীয় রাজনীতিতে আসতে পারেন। এর কারণ কি? এর কারণ হলো ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদকে বন্ধ করে দেওয়া। এবং আমি এই সিন্ডিকেটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের সিন্ডিকেটের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, এবং আমি আশা করব বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নেবে, শুধু সরকারি বিশ্ববিদ্যালয় নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও এই চর্চাগুলো ফিরে আনা উচিত। কারণ তার মানে দলীয় ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে আপনি। রিপন ভাই, আপনারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে, আমাদের বিশ্ববিদ্যালয়কে মূলত রাজনীতির বিশ্ববিদ্যালয় বলা হয়, মানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাকসেস হিস্টোরি বলতে গেলে কায়েদ আজম জিন্নাহকে নো বলা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 2000 ফলে আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি যদি না থাকে সেটি আসলে কি বার্তা দেয় বা সেটিকে আপনার দল কিভাবে দেখে? আমি আপনাকে প্রথমে বলতে চাই, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি আছেন মিস্টার আসাদ বিন রনি, তো তার জ্ঞাতার্থে এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, এভরিথিং যা কিছু ঘটেছে সেটা
নিঃসন্দেহে ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতির বাইরে না। এই যে আমাদের যে ছাত্র ভাইটি যেটা বললেন যে লেজুর ভিত্তিক সংগঠন এবং কি বললেন যেন মানে মানে মাস্তান বা এরকম মানে এরকম একটা কিছু ক্যাডার বাহিনী ঠানি ব্যাপার। ছাত্র আন্দোলন তো 60s ছিল এবং 60s ছিল বলেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। 52 সালে ভাষা আন্দোলনের যে সেখানে কি ছাত্ররা আন্দোলন করেননি, ছাত্র সংগঠনগুলো করেন, নিঃসন্দেহে তারা আন্দোলন করেছেন। থাকতেই হবে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি থাকতেই হবে। এই যে বাংলাদেশের যত মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন মেইনলি মানে আমি মানে এক্সেপ্ট আপনার শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া মানে তাদের ব্যাকগ্রাউন্ডটা আলাদা, বাট এর বাইরে যারা রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন সবাই তো ছাত্র রাজনীতি উঠে আসা। এবং এই যদি উপমহাদেশে যদি আপনি যদি খেয়াল করেন এইটাকে আপনি মানে অস্বীকার করতে, তবে খেয়াল রাখতে হবে ইন দ্য নেম অফ আপনার মানে ছাত্র রাজনীতি সেখানে যাতে ওদের যে সংখ্যাটা মানে ওরা তো বিষয়টা যেভাবে ওরা যেটাভাবে বেড়ে উঠেছে যেটা দেখেছে স্বাভাবিকভাবে গত এদের যে বয়স, আমি যদি আসাদ বিন রনির কথা যদি বলি তার বয়স থেকে যদি আমি 12-14 বছর কমিয়ে দেই তো তখন এরপর যখন বিশ্ববিদ্যালয় আসলো সে যেটা দেখেছে এটা তো তার একটা তিক্ত অভিজ্ঞতাই মাসছে। তো সেই দেখা থেকে জানা থেকে বোঝা থেকে এই ধরনের কথা বলতেই পারে। ইয়েস, টিচারদের মধ্যে সরাসরি আমাদের সময় আমাদের বড় বড় মানে একেবারে কি বলে প্রবাদ প্রতিম শিক্ষকদের আমরা পেয়েছি। মানে আমি যদি বলতে আমি তো সরাসরি ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর ছাত্র আমি তার। তো আমার যে শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী তিনি একটা রাজনৈতিক ধারণা পোষণ করেন না, একটা দর্শন পোষণ করেন না, করতেন। কিন্তু আবার আন্দোলন যখন হতো সংগ্রাম যখন আমরা করেছি তখন আমাদের সামনে তিনি বা মানে ঢাল হয়ে তারা দাঁড়াতেন। আমরা অভিভাবক মানে বোধ করতাম তাদেরকে এবং মানে নিঃসন্দেহে আমার আন্দোলনে অনেক শিক্ষক সেই ভূমিকা পালন হ্যাঁ মিড লেভেলে একেবারেই যারা মানে প্রশাসনের মানে উচ্ছিষ্ট ভোগী যারা তারা কেউ করেনি। এখন আমার বক্তব্য হচ্ছে দিস ইজ নট এ গুড ডিসিশন, দিস ইজ নট এ গুড ডিসিশন অ্যাট অল। এই ধরনের একটা আলোচনা অনেকদিন যাবৎ ছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে। ছাত্র রাজনীতি বন্ধ করাটা হচ্ছে জাতীয় রাজনীতিকে বিরাজনীতিকরণের একটা ধাপ বা চক্রান্ত, ওটা করতে দেওয়া যাবে না। ছাত্র রাজনীতি থাকবে কিন্তু ছাত্র রাজনীতির মধ্য থেকে যে ভুলগুলো আছে সেইগুলো মানে কারেক্ট করতে হবে। ছাত্র সংসদ থাকতে হবে। আমি যদি বলি আমাদের অসংখ্য নেতা মানে যদি পাকিস্তান আমলে কথা বলি তারা বড় ধরনের ইয়ে ছিল মানে আপনার আসাদ বিন রনি ঠিকই বলেছেন যে মানে ছাত্র সংসদ না হওয়ার কারণে আমরা অনেক নেতা তৈরি হতে দেখিনি। ট্রু সর্বশেষ নুরুল ইসলাম কিন্তু নুরুল হক নূর ছিল। তো নুরুল হক নূর যে ডাকসুর ভিপি ছিল এই যে একটা নূর তৈরি হলো আমার ইনস্টিটিউট আমার ডিপার্টমেন্টের ছাত্র আমাদের ছোট ভাই খুব ভালো, আই এম ভেরি হ্যাপি। ও কি গণ আন্দোলনে গত বেশ কিছু বছর তার কি এত মারপিট খেয়ে সে কি রুখে দাঁড়িয়েছে। একেবারেই আপনি নন পলিটিক্যাল এই যে নন পলিটিক্যাল বিহেভিয়ার থেকে এবং যাদের কোনো লক্ষ্য মানে যদি শুধুই থাকে চাকরি শুধু যদি লক্ষ্য থাকে যে আপনার মানে বিসিএস দেওয়া অন্য কিছু বিষয় তারা কিন্তু আপনার দেশ এবং জাতি যখন সংকটে মনে রাখতে হবে দেশ এবং জাতি যখন সংকটে পড়বে তাদেরকে এগিয়ে আসতে হবে। এই চেতনা না থাকলে তোমরা এগুতে পারবে না। এখন তো আমার সামনে অনেক সংকট প্রতিনিয়ত আমার গভর্নমেন্টকে, কারণ এই গভর্নমেন্টটা যেহেতু পুরো বাংলাদেশের মানুষ ওন করে আমাদের সমস্ত নাগরিক সমাজের আকাঙ্ক্ষার ফল হচ্ছে গভর্নমেন্ট। এই গভর্নমেন্টকে আপনার মানে ডিস্টেবিলাইজ করার চক্রান্ত আছে দেশে এবং দেশের বাইরে এবং পতিত স্বৈরাচারের মানে আপনার সহযোগীরা তারা প্রশাসনে আছে, নানা জায়গায় তারা আছে। শুধুমাত্র উপরে কিছু লোকজন সরে গেছে কিন্তু তাদের সব উচ্ছিষ্ট ভোগীরা কিন্তু সেজন্য রাজনীতিও থাকতে হবে। ছাত্র নেতা তারাই ভ্যানগার্ডের মতো তারা পাহারা দেবে স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে, রাষ্ট্রকে। জেনারেল এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে সমসাময়িক আমরা দেখছি যে সরকারের তো কিছু রুটিন কাজ সংস্কার কমিশন হয়েছে 6টি সেগুলো নিয়ে কাজ করার কথা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ঘটছে এবং যেটা হচ্ছে এক ধরনের সামাজিক অস্থিরতা বলি, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব তথ্য সব জায়গায় চলে আসছে। ফলে এগুলো আসলে কতদিন চলবে? আমাদের অভিজ্ঞতা বলে 111 কিংবা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার আসলে 3 দিন 4 দিন 1 সপ্তাহ অস্থিরতার পরে একটু স্টেবল হয়, সেটা এখনো হচ্ছে না কেন? ইতিহাস বলে যে কোনো একটা রেভলিউশনের পরে একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকে। জাহান সাহেব আমি একটু যদি কারেকশন করি, যেটা হয়েছে দ্যাট ওয়াজ নট এ রেভলিউশন, এটা রেভলিউশন ছিল না, গণঅভ্যুত্থান। তো রেভলিউশনের একটা আদর্শ থাকে, একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য রেভলিউশন হয় এবং পরবর্তী সেই বিপ্লবীরাই সরকারে যায়। এটা রেভলিউশন ছিল না। আমি যদি একটু নানা শ্রেণী পেশার লোকজন যুক্ত থাকায়, নানা ভাবনা লোকজন যুক্ত থাকে, একটু অস্থিরতা আন্দোলন এবং এই আন্দোলনটা একটা
অভাবনীয়, আনবিলিভেবল একটা আন্দোলন। এটাতে কোনো সুনির্দিষ্ট নেতৃত্ব ছিল না, Right. সমন্বয়কটা ছিল, কোনো নেতৃত্ব ছিল না, যোগাযোগ ছিল না। এত প্রতিকূলতার মধ্যে আমরা ছাত্র জনতা মিলে একটা স্বৈরাচারকে দূর করলাম। এটা নিয়ে মানুষ পিএইচডি করবে ভবিষ্যতে। আদার কান্ট্রিজ উইল লার্ন ফ্রম আস। অভিভূত একটা ব্যাপার। এবং এরকম একটা পরিস্থিতিতে অস্বাভাবিক আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছিল যে ক্ষমতা পরিবর্তন হলে 10 লাখ লোক মারা যাবে পরের দিন। 10 লাখ তো মারা যায় নাই। সিচুয়েশন কিছুটা সমস্যা হচ্ছে এদিক সেদিক, বাট ইট ইজ নট বিয়ন্ড কন্ট্রোল। একটা পুলিশ বাহিনী গত 15 বছর একটা নির্দিষ্ট দলের হলে এবং নির্দিষ্ট জেলার হলে পুলিশে ঢুকবে এই বাহিনী নিয়ে, এবং তাদের যখন ভিডিওগুলো দেখি, যাত্রাবাড়ি ভিডিও, একটা ক্লোজ একটা গায়ে লাগিয়ে একটা খুন করে দিচ্ছে, ভ্যান গাড়িতে লাশ তুলছে, আমার বিশ্বাসই হয় না। আমরা সেনাবাহিনী শত্রু দেশ আক্রমণ করে দখল করলেও তাদের জনগণের উপরে অত্যাচার আমরা করতে পারি না। ইট ইজ এগেনস্ট জেনেভা কনভেনশন। আমাদের পুলিশ আমাদের সন্তান আমাদের ভাইদের উপরে গুলি চালাচ্ছে। ইট ইজ আনবিলিভেবল। দ্য পুলিশ হ্যাজ টু বি রিফর্মড। এটা ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। এবং কেন পুলিশের স্নাইপার রাইফেল লাগবে, কেন পুলিশের এলএমজি থাকবে, কেন পুলিশের এসএমজি থাকবে, কেন পুলিশের এপিসি দরকার? তারা কি যুদ্ধ করছে দেশের ভিতরে? ইজ দেয়ার এ সিভিল ওয়ার? সকল অস্ত্র ইমিডিয়েটলি হ্যাজ টু বি উইথড্রন। পুলিশে থাকে সব সশস্ত্র বাহিনী চলে আসবে। উই আর মেন্ট টু ফাইট এগেনস্ট আওয়ার এনিমি, অ্যান্ড আমাদের এই অস্ত্রশস্ত্র আমাদের দরকার। পুলিশের এটা কোনোভাবে এটা প্রয়োজন নাই। এদেরকে সবাইকে বের করতে হবে। বিজেপি কেন ঢাকাতে এত বড় বিজেপি ফোর্স দরকার? আমাদের কি বর্ডার আছে ঢাকাতে? এত অস্ত্রশস্ত্র কেন ঢাকায় থাকতে হবে? সেন্ড দেম টু দি বর্ডার। এখানে নমিনাল একটা ফোর্স রাখতে হবে। কোনো কারণে যদি এমন কোনো অস্থিতিশীল পরিস্থিতি হয় যাতে সামান্য একটা ফোর্স রিপ্লাই করতে হবে, সেনাবাহিনী তো আছে। এই রিফর্মগুলো খুব জরুরি। আমি খুবই আশান্বিত। কবে নাগাদ পরিস্থিতি আরেকটু স্টেবল হতে পারে আপনার পূর্বাভাস কি? আমার তো মনে হয় বেশি দিন সময় লাগবে না। সেনাবাহিনী এখন ডিপ্লয় হয়েছে, মানুষের জনগণের আস্থা আছে সেনাবাহিনীর উপরে। আমি আস্থা রাখার জন্য আমি জনগণকে অনুরোধ জানাচ্ছি, হ্যাভ ফেইথ অন আর্ম ফোর্সেস। এখন আমাদের আর্ম ফোর্সেস লিমিটেড অ্যামাউন্ট, বাট আমাদের একটা ইম্প্যাক্ট আছে। আমি আশা করি খুব দ্রুতই পরিবর্তনটা আসবে। আমি একটা কথা না বলেই পারছি না, আই এম ভেরি হোপফুল। আমি যখন বর্তমান রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনি, আই এম ভেরি হোপফুল। অ্যাক্টিং প্রেসিডেন্ট বিএনপির বলছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জামাত আমির বলছে আমরা কারোর উপর রাগ নাই, কারোর উপর প্রতিশোধ দেব না। সেক্রেটারি জেনারেল বলছে যে বিএনপি যদি আওয়ামী লীগের মতন আচরণ করে তো পরিণতি একই হবে। সো দিস ইজ হোয়াট ইজ ডেমোক্রেসি। এবং আমরা চাই রাজনীতিতে এইসব বক্তব্য থাকে। ইট মেক্স মি ফিল হ্যাপি। আমি মতামত প্রকাশ করতে পারছি, আমি নির্দ্বিধায় লাইক দিতে পারছি, এটা পোস্ট করতে পারছি। আমি যখন আমার একটা ফ্রেন্ড ইসলামী ব্যাংকে টাকা পাচ্ছিল না, নিজের টাকা, সেদিন নাকি গিয়েছে, চেয়ারম্যান তাকে রিসিভ করে নিয়ে গেছে এবং চেয়ারম্যান গাড়িতে তুলে দিয়ে গেছে একজন ব্যবসায়ীকে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, দিস ইজ দি পজিটিভ চেঞ্জ। আমাদেরকে এটা নিয়ে উই হ্যাভ টু বি হ্যাপি। এবং ছোটোখাটো যেটা হচ্ছে এগুলো উইল ওভারকাম। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এই যে ছাত্র জনতা, আই টেল ইউ, আমি খুব কষ্ট পাই যখন দেখি তাদের মধ্যে বিভেদ হচ্ছে। দে আর আওয়ার স্ট্রেংথ, দে আর আওয়ার ফিউচার। এবং তাদেরকে ঐক্যবদ্ধ রাস্তায় থাকতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্টও ভুল করলে তাদেরকে আওয়াজ তুলতে হবে। বিকজ আওয়ার কেয়ারটেকার হি ইজ ওপেন টু ক্রিটিসিজম। উনি বলছে তোমরা সমালোচনা করো, আমি শুধরাবো। সো উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড। মিতি সানজান, একটু যদি সহজ করে বলেন যে আজকে আইন উপদেষ্টা বলেছেন সংস্কার কমিশনের বৈঠক শেষে যে ছাত্র জনতা হত্যার বিচার দ্রুতই শুরু হবে এবং তারপরেই তারা শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবেন। সেইটা আনার আইনি প্রক্রিয়া কি? যদিও আমাদের ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে, কিন্তু ভারত তাকে বন্দি স্ট্যাটাসে রাখছেন কিনা, তার পাসপোর্টের মেয়াদ, তার তো পাসপোর্ট নেই, ফলে তিনি পাসপোর্ট ছাড়া অবস্থান করছেন, পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলেছেন। ফলে এটি এখন ভারতের হাতে, তাকে কি স্ট্যাটাসে তারা রাখছেন, ফলে তাকে ফিরিয়ে আনা কি খুব সহজ হবে? জি দেখুন, আমাদের বাংলাদেশে আপনি জানেন যে অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটা মামলার জন্য পিটিশন ফাইল করেছেন একজন লয়ার। তো এখানে কিন্তু আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি, যেটা নেদারল্যান্ডসে, সেখানে কিন্তু এই ধরনের গণহত্যা সংক্রান্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে ডিল করা হয়। এবং সেখানে কিন্তু এই যে গণহত্যার দায়ে যে সমস্ত অভিযুক্ত ব্যক্তি, তাদের বিরুদ্ধে আইসিসি চাইলে ওয়ারেন্ট ইস্যু করতে পারে। এবং এখন পর্যন্ত যতদূর জানি যে মামলাটি অ্যাডমিশন হয়নি। সমস্ত তথ্য প্রমাণাদি যখন আইসিসি তারা দেখবেন এবং যাচাই বাছাই করার পরে তারপর তারা মামলাটি অ্যাডমিট হবে কি হবে না সেই বিষয়ে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো যেহেতু এটি আসলে রোম স্ট্যাচুটের আন্ডারে এবং 124টি দেশ এই স্ট্যাচুটের একটি স্বাক্ষরকারী রাষ্ট্র, তো সে 124টি দেশ, যেটার ভারত স্বাক্ষর করেনি, কিন্তু
ভারত যদি স্বাক্ষর নাও করে তারপরেও কিন্তু সেখানে তাদের ওয়ারেন্ট ইস্যু করার সুযোগ রয়েছে ইন্টারপোলের মাধ্যমে। হ্যাঁ, এবং এটি গেল একটি বিষয়। আরেকটি হচ্ছে যে ভারতের সাথে আমাদের যে বন্দি বিনিময় চুক্তিটি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী কিন্তু আসলে গণহত্যার অপরাধে অভিযুক্ত যে সমস্ত ব্যক্তি তাদেরকে কিন্তু ফেরত দেওয়ার বিধান রয়েছে। এখন সেই ক্ষেত্রে আসলে আজকে তো ৪৫ দিন হয়ে গেল, এই গতকালকে হয়ে গেছে। অবস্থাতে কিন্তু ভারতকে আসলে একটা সিদ্ধান্ত আসতে হবে তাদেরকে যে তারা আসলে কি করবেন। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি মনে করি যে এই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যে তাকে কিভাবে আসলে ফিরিয়ে আনা যায় সেটি একটি, এবং সেই সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেই মামলাটি, সেটি যাতে আসলে প্রপারলি অ্যাডমিশন সেটির হয়, সেই তার যে প্রয়োজনীয় যে তথ্যাদি সেগুলো আসলে যেভাবে সেই এভিডেন্সগুলো যাতে প্রডিউস করা যায় সেটি একটি গুরুত্বপূর্ণ। আপনাকে থামাই একটা বিরতি চাচ্ছি। রিপন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার অর্থ হচ্ছে অন্যরা কাজ করছেন, স্পষ্ট করে বলছেন, এবং বিএনপিও কি একটু চাপে আছে কিনা? কারণ মাঠে এখন আওয়ামী লীগ নাই, এবং একটু আগে আপনি বিরাজনীতিকরণ বলে একটা শব্দ উচ্চারণ করেছেন, যেটা আমরা 2007 সালে অনেক শুনেছি। তার অনেক লক্ষণের সঙ্গে অনেকে এখন অনেক ধরনের মিল পাচ্ছে। মানে একদম সংক্ষেপে যদি বলেন, ক্যাম্পাসগুলোতে যে ধরনের অস্থিরতা তৈরি হলো, এইটার শিক্ষাটা কি? যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে যুদ্ধটা শেষ হয়নি, সবাইকে মাঠে থাকতে হবে, ফলে সে জায়গায় আপনারা আরেকটু সতর্ক থাকবেন কিনা? 22 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা কার্যক্রমেও শুরু হওয়ার কথা। অবশ্যই সতর্ক থাকার বিকল্প কিছু নেই, এবং আমরা প্রতিনিয়তই ছাত্র জনতা এবং সবাইকেই আহ্বান করছি যে আমাদের যে সংগ্রামটা এবং ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানটা হয়েছে, তার যদি এটা আদর্শিক দিক চিন্তা করেন, সেটা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করাও আমাদের একটা মূল লক্ষ্য। দীর্ঘদিন দেশে আইনের শাসন ছিল না। আপনি যদি ডয়েচে বলে একটা রিপোর্ট দেখেন, 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত ডয়েচে বলে একটা রিপোর্টে এসেছে প্রায় 800 লোক এভাবে মব জাস্টিসের মাধ্যমে বিচারহীনতার ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। তো আমরা তো সেই পরিস্থিতি বর্তমান এই নতুন বাংলাদেশে দেখতে চাই না। সেই জায়গা থেকে সবাইকে বলবো যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, এবং যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন, যেন আমরা বৈষম্যহীন একটি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি বা এই দেশে কেউ যেন অন্যায়ভাবে আর নির্বিচারে বিনা বিচারে কেউ যেন হত্যাকাণ্ডের শিকার না হয়। এটা তো আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ থাকা, বিশেষ করে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন, সেইটা আসলে কতখানি সক্রিয় এখন পর্যন্ত, বিশেষ করে 8 আগস্টের পর্যন্ত তো একেবারেই নিষ্ক্রিয়। এর মাঝখানে অনেক পুলিশ সদস্য তারা এখনো জয়েন করেননি, এবং যারাও বা রয়েছেন ফিল্ডে তারাও কিন্তু অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। এইভাবে কিন্তু মানে এই জিনিসটা চলতে পারে না, কারণ যার কাজ তাকেই কিন্তু করতে হবে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদেরকে কিন্তু একদম অ্যাক্টিভলি পাশে এসে দাঁড়াতে হবে। অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, তারা টোটালি পলিটিসাইজ করে ফেলা হয়েছে। তো যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা অনেকেই তারা যুক্ত হয়েছিল। তো যারা সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তির আওতায় আনা, এবং অনেক ব্যক্তি, আমি নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তি তো সেটার সাথে মানে গণহত্যার সাথে যুক্ত না বা অপরাধী না। তো কাজেই যাদের আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এটিকে কোনোভাবে সমর্থন করেননি, তারা জনগণের বুকে গুলি চালাননি, যারা সেনাবাহিনীর মতোই তারা আসলে জনগণের বন্ধু হয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমি মনে করি যে সেই সমস্ত তাদেরকে সেই আশ্বস্ত করতে হবে তারা যাতে এসে সেই আইন শৃঙ্খলার হালটি ধরেন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় যা কিছু সবকিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। জেনারেল, এখন আপনার কাছে প্রশ্ন দুটি, একটু সংক্ষেপে বলবেন। একটা হচ্ছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই সরকারের অগ্রাধিকার, সেটা ডক্টর ইউনূসও বলেছে। সেইটা নিয়ে সরকারের অগ্রাধিকার ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে না কেন, এবং পাশাপাশি এই সরকার আসলে কতদিন থাকবে বলে আপনার ধারণা? হচ্ছে না এটা আমি বিশ্বাস করি না। আমাদেরকে স্লো হচ্ছে মনে হচ্ছে। স্লো হচ্ছে না, আমার মনে হয় এর থেকে জাস্টিস হারিড ইজ ব্যারিড, ডিনাইড ডিলেড ইজ ডিনাইড। সো আমি মনে করি যে এখন যে পরিস্থিতি, যে পুলিশ বাহিনী আমাদের আছে, গত 15 বছর যেভাবে রিক্রুট হয়েছে পুলিশ আনসার, এদেরকে নিয়েই আমাদেরকে এখন চলতে হচ্ছে। এবং এই পরিস্থিতিতে সেনাবাহিনী থাকাটা এটা দেশের জন্য একটা আশীর্বাদ।
এবং সেনাবাহিনী নিরপেক্ষভাবে সৎভাবে পুলিশকে সহায়তা করবে এবং যেসব বিচ্ছিন্ন ঘটনাগুলো হচ্ছে এগুলা অনাকাঙ্ক্ষিত, আমরা চাই না এগুলো হোক, বাট আমার বিশ্বাস এগুলো ধীরে ধীরে কমে যাবে। আমাদেরকে ধৈর্য সহকারে থাকতে হবে এবং সরকারের ভবিষ্যৎ বা কতদিন থাকবে এই সরকারের সরকার? ভবিষ্যৎ আমরা তো চাই এমন একটা পরিস্থিতি হয়, কারণ আমরা বিশ্বাস করি যে আগামী ইলেকশন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন এবং এই নির্বাচনে যে দল মানুষের ভালোবাসা পাবে তারাই ক্ষমতায় আসতে পারবে এবং সবগুলো দল সেটা জানে। সো অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য আমাদের যে যারা দেশকে ভালোবাসে না তারা যে এখনও অ্যাক্টিভ, এখনও যে ষড়যন্ত্র করছে, এটা নির্মূল না হওয়া পর্যন্ত তো আমাদের ওই পরিস্থিতি যাওয়া ঠিক হবে না। আমি মনে করি না আমাদের প্রধান উপদেষ্টা, উই আর সো ব্লেসড টু হ্যাভ এ প্রধান উপদেষ্টা লাইক ডক্টর ইউনূস, এবং যে উপদেষ্টা যারা আছে অনেক কিছু শুনেছি, এনজিও করেছে, এই করেছে, সেই করেছে, বাট অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক এবং এরা ক্ষমতা লোভী না এবং প্রয়োজনের বাইরে তারা আমার মনে হয় না একদিনও থাকবে। যখনই ওনারা মনে করবেন আমরা দেশবাসীরা বুঝবো যে ইলেকশন পরবর্তী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, তখনই তারা ক্ষমতা ছেড়ে দেবে। জি জি, রিপন ভাই একটু মানে আপনি যেহেতু রাজনীতি মূলধারার রাজনীতি করেন, ফলে আপনার কাছে প্রশ্ন হচ্ছে বিরাজনীতিকরণের কোনো গন্ধ পান কিনা কোথাও কোথাও, এবং এই সরকারের ভবিষ্যৎ নিয়ে আপনার পূর্বাভাস কি? রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সবসময় দুর্বল করার একটা টেন্ডেন্সি আগাগোড়াই ছিল। যখন একটা দেশে যখন দেখবেন যে ব্যবসায়ীরা আপনার নিচে গিয়ে আপনার মানে সরকারের পাশে থাকতে চায়, তারপর আপনার দালাল সাংবাদিকরা যখন পাশে থাকতে চায় মানে আখের গোছানোর জন্য, প্রশাসনের মধ্যে যখন দেখবেন একেবারেই পলিটিসাইজড হয়ে যায়, শিক্ষকদের মধ্যে যখন সুযোগ সুবিধা নেওয়ার জন্য যখন মানে নগ্নভাবে মানে দালালিতে নেমে যায়, তো তখন তো আপনার আসলে সব কিছুর মধ্যেই তো একটা শূন্যতা বিরাজ করে। আপনি শুরুতে যে প্রশ্নটা রেখে গিয়েছেন আমার উদ্দেশ্যে, আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্টেটমেন্টের ব্যাপারে রিগার্ডিং ডেপ্লয়মেন্ট অফ দ্য আর্মি অ্যান্ড এম্পাওয়ারিং ম্যাজিস্ট্রেটস রাইট। তো সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে নিঃসন্দেহে এটা ঠিক যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা আসলে প্রপারলি কাজ করছে না, এটা তো সত্য। কাজ করলে তো এটা দিতে হতো না। আর দেওয়ার ক্ষেত্রে আমার দলের অবস্থান থেকে যেটা বল, দেওয়ার ক্ষেত্রে কোনো দোষের ব্যাপার নেই। যারা এই ম্যাজিস্ট্রেসি কন্ডাক্ট করবেন যারা, আমি মনে করি দেয়ার অ্যাবসলিউটলি কোয়ালিফাইড টু পারফর্ম দেয়ার ডিউটিস। আর তাদের উপর যে 17টি ধারা আছে, মানে যে 17টি ধারার আওতায় তারা করবেন, মানে কাজ করবেন, সেটা এমন কোনো কিছু নেই। এটা মোটামুটি এসএসসি পাশের লোকজনও বাংলায় ধারাগুলো উল্লেখ করা আছে, তারা পারেন। আর আমাদের সেনাবাহিনী তারা তো মানে তাদের একটা রিগোরাস ট্রেনিং থাকে অফিসারদের 2 বছর, তারপরে তারা গ্রাজুয়েশনও করেন, এরপরও তারা পড়াশোনা করেন। তো সুতরাং মানে তাদের প্রতি হ্যাভ এভরি মানে কনফিডেন্স। আর একটা কথা আমি একটু 30 সেকেন্ডে শেষ করতে চাই, সেটা হলো যে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে যে কথাটা, সেনাবাহিনী দেখেন জেনারেল আজিজের সময়, জেনারেল ইকবাল করিম ভুইয়া বোধহয়, ওনাদের সময় কিন্তু নির্বাচন আগে সেনাবাহিনী মোতায়েন হয়েছিল। উনি একটা জেনারেল সাহেব একটা ভালো কথা বলেছেন, মোতায়েন হয়েছিল বাট নট গিভেন রেসপন্সিবিলিটি। ফলে যেটা হলো কি, জেনারেল আজিজের সময় জেনারেল আজিজকে আমরা দেখেছি নির্লজ্জের মতো উনি বলেছেন যে এত চমৎকার নির্বাচনের পরিবেশ নাকি উনি আগে দেখেন নাই, বিকজ হি ওয়াজ অ্যাপয়েন্টেড একটা সবচেয়ে মানে অনেক ধন্যবাদ। এবং ইকবাল করিম ভুইয়া তিনিও তার বাইরে অন্যরকম ইমেজ থাকতে পারে, বাট এই দিস ইকবাল করিম ভুইয়া জেনারেল ডিউরিং হিজ মানে আর্মি চিফের যে পজিশনটা, তিনিও একইভাবে একটা মানে এই আপনার অনির্বাচিত সরকারকে সহযোগিতা। অনেক ধন্যবাদ ডক্টর রিপন, অনেক ধন্যবাদ ব্যারিস্টার মিতি, অনেক ধন্যবাদ জেনারেল আকন্দ, এবং অনেক ধন্যবাদ আসাদ বিন রনি। দর্শক ভালো থাকবেন, সবাই নিরাপদ থাকবেন, বাংলাদেশ ভালো থাকুক সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ। একটা